Info News Update. প্রয়াত অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনকে শেষ শ্রদ্ধা জানানো হল ত্রিপুরা বিধানসভায়। বিধানসভা প্রাঙ্গণে আয়োজিত এক শোকসভায় তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এই শোকসভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা, রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু সহ শাসক দলের মন্ত্রী, বিধায়ক এবং বিরোধী দলের বিধায়করাও। সকলেই প্রয়াত অধ্যক্ষের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। বিধানসভা অধিবেশন শুরু হওয়ার আগে 1 মিনিট নীরবতা পালন করে প্রয়াত বিশ্ববন্ধু সেনের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। পরে তাঁকে দেওয়া হয় শোক সেলামি। প্রয়াত বিশ্ববন্ধু সেন দীর্ঘদিন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে সংসদীয় গণতন্ত্রের মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর প্রয়াণে রাজ্যে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে বলে মত প্রকাশ করেন উপস্থিত নেতৃবৃন্দ। विश्वबंधु सेन जी केवल असेंबली में स्पीकर के नाते ही नहीं पूरे एक बुजुर्ग आदमी हैं। 4 टाइम MLA रहे हैं और नॉर्थ त्रिपुरा में बहुत पॉपुलर लीडर है। मैं कभी भी टूर पे नॉर्थ त्रिपुरा जाते हैं तो पर्सनली मिलते थे और डेवलपमेंट के बारे में, जिला के बारे में, उनके कॉन्स्टिट्यूंसी के बारे में बात करते थे। वैसे ही जब असेंबली के इश्यूज़ के ऊपर चर्चा करने के लिए आते तो अनेक इश्यूज़ के ऊपर उनका ध्यान था, एक्सपीरियंस था। वैसे बुजुर्ग आदमी हमारा अपना स्पीकर आज अपने पास नहीं है, फिर भी वो जो रूट्स इधर देखे गया है, जो स्पिरिट से काम करा है, वो स्पिरिट आगे ले जा सकते हैं। बाकी के प्रजा उनके आत्मा को भगवान शांति रखे, यही मैं भगवान से विनम्रता से प्रार्थना करता हूँ। সবাই জানেন গত খুব সম্ভবত 8ই আগস্ট উনি আমার সাথে সকালে আমার যে সরকারি বাংলো আছে সেখানে আমার সাথে দেখা করতে এসেছিলেন। যখনই আসেন আগরতলা একবার আমার সাথে দেখা করবেন আর সবসময় বলবেন 1 কাপ চা কিন্তু খেতে হবে। তো উনি আসেন, সেদিনও চা খেয়ে গেছেন। আমি বললাম তোমার শরীর কেমন আছে? বলে আমার শরীর কী হয়েছে? আমার তো খুব ভালো শরীর। তো বলে উনি চলে গেলেন। এরপর একটা প্রোগ্রাম ছিল, সেখানেও উনি গেছেন। আমি দেখলাম যে বৃক্ষরোপণের একটা প্রোগ্রাম, আমি দেখছিলাম পরবর্তী সময়। তো সেখান থেকে হঠাৎ করে খবর এলো কি উনি যখন ট্রেনে যাচ্ছিলেন, বাথরুমে, টয়লেটে, ওয়াশরুমে যাচ্ছিলেন, সেখানে উনি হঠাৎ করে আনকনসিয়াস হয়ে পড়ে গেছেন। তো বিকেলবেলায় সেখান থেকে তাড়াতাড়ি করে ত্রিপুরা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। আমি খবর পেয়ে এবং আমি সমস্ত আমাদের যারা সহকর্মীরা আছেন তাদেরকেও বললাম। তো আমি সেখানে গেলাম, TMCতে গিয়ে ডাক্তারবাবুদের সাথে কথা বললাম কি হয়েছে। বললাম মস্তিষ্কে পুরো ব্লাড জমে গেছে, অর্থাৎ কার্ডিওভাস্কুলার অ্যাক্সিডেন্ট যেটাকে বলে, পুরো মস্তিষ্কের মধ্যে ব্লাড চলে এসছে এবং ইমিডিয়েটলি অপারেশন করতে হবে, আদারওয়াইজ সমস্যা হবে। তো গ্রিন করিডোর করলাম, আপনারা সবাই জানেন, যাতে রাস্তায় কোনো অসুবিধা না হয়, খুব সময় কম। তো সব ব্যবস্থা করে আমি নিজে এসকর্ট করে ওনাকে নিয়ে এসেছিলাম। আসার পরে তো অপারেশনও হলো, সমস্ত ব্লাডও বের করানো হলো এবং এখানে 2 দিন ছিলেন। 2 দিন থাকার পর ওনাদের ফ্যামিলি মেম্বার্সরা বলছিলেন যে বাইরে আমরা নিয়ে যাব। তো আমরা বলছিলাম যে একটু সেটেল করলে নিয়ে গেলে ভালো। তো ওনারা বলছেন যে না, আমরা যেভাবে হোক নিয়ে যেতে চাই, আমরা সময় নষ্ট করতে চাই। যাই হোক, ওনাদের তো আমাদের দেখতে হবে, ওনাদের যে ইচ্ছে, সেই ইচ্ছা পূরণ করার জন্য আমরা ওই দিনেই, পরের দিন মানে 2 দিন বাদে আমরা সব ব্যবস্থা করলাম। এয়ার অ্যাম্বুলেন্সে ওনারা যে হসপিটালে বলেছেন সেই হসপিটালে নিয়ে গেছি এবং যে ডাক্তারবাবু অপারেশন করেছেন তার সাথেও মানে আমি নিজেও কথা বলেছি কয়েকবার যে কি হয়, আমরা এই করেছি, আপনি দেখুন। তো বলে না, হোয়াট এভার ইউ হ্যাভ ডান ইট ইজ ডান কারেক্টলি, বাকি আমরা দেখছি। এবং ওই ডাক্তারবাবু এখানে এসেছিলেন, আমার সাথে দেখাও করেছিলেন, একটা সেমিনারে এখানে এসেছিলেন, আমার সাথে দেখা করেছিলেন এবং টাইম টু টাইম কন্টিনিউয়াস আমার সাথে। আজকে
মানে 139 ডেজ বা 140 ডেজ হলো এই মানে যেভাবে উনি জীবন যুদ্ধে যেভাবে শারীরিক যুদ্ধে যেভাবে উনি ফাইট করেছেন সেটা বলার অপেক্ষা রাখে না। ওনার ছেলে মেয়েদের সাথে আমি প্রায়শই কথা বলতাম, কিন্তু গতকাল প্রায় 3টে সাড়ে 3টের সময় খবর এলো হি ইজ নো মোর। তো আমাদের জন্য একটা বিরাট লস। এবং আপনারা জানেন ও এক তো শুধু উনি আমাদের পার্টির একজন বরিষ্ঠ যে নেতৃত্ব না, উনি কিন্তু এখানে স্পিকার হিসাবে ওনার যে দায়িত্ব সেটা আমরা দেখেছি। যেমন ওনার মধ্যে সেন্স অফ হিউমার ছিল এবং ইন্টেলেক্ট যা বলতে এটা সেই ইন্টেলেক্টও ওনার মধ্যে ছিল। সাহিত্যের সাথে ওনার সংস্কৃতির সাথে উনি যুক্ত ছিলেন, নাটকে যুক্ত ছিলেন, যাত্রা করতেন, কবিও ছিলেন। আমি শুনেছি উনি কবিতাও লিখেছেন। 1971-এ আমি যখন এমবিবি কলেজে আমি পড়াশোনা করি, আমি সায়েন্স স্ট্রিমে ছিলাম, ও আর্টস স্ট্রিমে ছিল, তখন থেকে ওর সাথে পরিচয়। এর আগেও আমার সাথে পরিচয় ছিল। একদম মানে একজন বন্ধুকে হারালাম, আর ত্রিপুরাবাসীর জন্য একটা বিরাট লস হলো। আর আমাদের অ্যাসেম্বলির মধ্যে এটা মানে বলা চলে যেভাবে অ্যাসেম্বলিকে উনি পরিচালনা করতেন সেটা সত্যিই আমার সারা জীবন মনে থাকবে। এবং এরকম একজন বন্ধু আমরা হারালাম। ত্রিপুরা মানুষের তো লস হলেই, ব্যক্তিগতভাবে আমার একটা বিরাট লস হলো। আমি যেখানেই যাক, যেখানেই গেছেন, আমি ভগবানের কাছে প্রার্থনা করি, ওনার আত্মার সদ্গতি কামনা করি। পাশাপাশি ওনাদের ফ্যামিলিকে আমি বলবো ভগবানের কাছে প্রার্থনা করবো ওনাদের যেন শক্তি দেয়। এই রকম লস, কারণ ওনার বয়স প্রায় আমার থেকে 5-6 মাসের ডিফারেন্স হবে। হ্যাঁ, প্রায় 5-6 মাসের ডিফারেন্স, আমার থেকে ছোটো অল্প, যা দেখলাম ডেট অফ বার্থ। তো মানে ওনারা যেন এই যে এই লস হলো তাদের শক্তি দেয়, এই লসকে ওনারা যেন শক্তি নিয়ে যেন সেটাকে ওনারা মোকাবেলা করতে পারেন। আগামী দিনে যেন এটা সহ্য করে আগামী দিনে চলার পথে যেন পাথেয় করে ওনার যে চিন্তা ভাবনা সেটা পাথেয় করে আগামী দিন চলে। যাকে হারিয়েছেন এই ক্ষতিপূরণটা কি রাজ্য কোনো হবে কোনো সময় মনে করেন আপনি? আমি তো বলেই দিলাম, ক্ষতিপূরণ তো হওয়ার, কেউ চলে গেলে তার ক্ষতিপূরণ কিন্তু সম্ভব না। আর মানুষ যখন চলে যায়, আজকে এখানে সবাই ওনার ভালো কথাগুলো কিন্তু বলছে, ওনার গুণের কথাগুলো কিন্তু বলছে। এই হয় যদি মানুষ যখন থাকে সাথে তখন কিন্তু তার গুণগুলো বলে না, কিন্তু চলে যাওয়ার পর সেই গুণগুলো কিন্তু প্রকাশ পায়। আমরা তো জানতামই, কিন্তু আজকে মানুষ অনুভব করছে, ফিল। থ্যাংক ইউ। প্রথম এই সভায় সদস্য হয়ে আসেন, সম্ভবত আমি তার আগের টার্ম থেকে বিধানসভার সদস্য ছিলাম, কাজে তার সাথে আমার পরিচিতি দীর্ঘদিনে। তো তখন আমি ছিলাম এই ট্রেজারি বেঞ্চে, তিনি ছিলেন বিরোধী বেঞ্চে। তো স্বাভাবিক রাজনীতিতে মতাদর্শগত কর্মসূচিগত ফারাক, তর্ক বিতর্ক হয়। আবার যখন তিনি অধ্যক্ষ হয়ে আসেন এবং আমি দ্বিতীয় এই পর্বে বিধানসভার সদস্য হই, তখন তিনি ট্রেজারি বেঞ্চের পক্ষে, যদিও স্পিকারকে ট্রেজারি বেঞ্চ বলা হয় না, তিনি নিরপেক্ষ কাগজে পত্রে, তিনি বিরোধী বেঞ্চে। তো স্বাভাবিক মতাদর্শগত রাজনীতিগত ফারাক এখনও, কিন্তু ব্যক্তিগতভাবে সেই শুরু থেকেই তার সাথে হৃদ্যতা ছিল। এবং তিনি যখন বিধায়ক ছিলেন, একটা যাত্রা গান বা এই সাংস্কৃতিক কর্মের সাথে সম্পৃক্ত, তখন দেখতাম তিনি নিজের স্বরচিত এই কবিতা বা এরকম দঙ্গে খুব সুন্দরভাবে তার বিধানসভা এলাকার বা রাজ্যের কথা তিনি বলতেন। আমরা বরঞ্চ উনি তার সেই কবিতার দঙ্গের মধ্য দিয়ে যে তখন ট্রেজারি বেঞ্চকে, সরকারকে সমালোচনা করত, এতে যে ওনাকে থামিয়ে না দিয়ে উৎসাহ দিতাম, আরও বলুন। অর্থাৎ তার কাব্যিক যে গুণ, এটা যে সবাই যেন আমরা তার মতো থেকে একটু মানে রস গ্রহণ করতে পারি, এরকম ছিল। আর তিনি যা চেয়েছিলেন তার বিধানসভা কেন্দ্র ধর্মনগরের জন্য সবটাই পেরেছেন, কথা বলবো না, যে নিজ বিধানসভা এলাকার জন্য খুবই সোচ্চার ছিলেন। যেমন একটা কথা তিনি সবসময় বলতেন যে
ধর্মনগরে এই রেলের ডিভিশন করতে হবে, তারপর সেখানে রেলের রিক্রুটমেন্ট সেন্টার করতে হবে ইত্যাদি বলতেন। যাই হোক, এটা কেউ চাইলেই যে সবটা করা যায় তা হতো না, সেভাবেই তিনি চেষ্টা করেছেন। যাই হোক, এখন এই মেয়াদে তিনি অধ্যক্ষের ভূমিকা পালন করছিলেন, আমি বিরোধী দলের নেতা। তো সেই হিসাবে আমরা বিরোধী দল তো চাইবই সবসময়, শুধু নিজেদের বিধানসভা কেন্দ্র না, গোটা ত্রিপুরার যে কথা বলার জন্য। এটাই সর্বকালের বিরোধী বেঞ্চ যারা, তাদের দায়িত্ব। সরকার ইচ্ছে করলেও তার দুর্বলতার কথা বলতে চাইবেন না, বরঞ্চ এটাকে আড়াল করবেন। আর বিরোধীদের দায়িত্ব হলো যে গোটা জনগণের কথা বলার জন্য। তো সেদিক থেকে স্পিকার তথাকথিত নিরপেক্ষ হলেও তার একটা বাধ্যবাধকতা আছে, সব সময় সেরকমভাবে সময় দিয়ে উঠতে পারেন না। এতে ওনার সাথে অনেক বাক্যের বিনিময় হয়েছে, কিন্তু ব্যক্তিগতভাবে আবার সেই একই রকমের সম্পর্ক সবসময় ছিল। আমি বলতাম ওনাকে যে তিনি যখন ছিলেন, এই কংগ্রেস দলের ছিলেন, পেছনে বেঞ্চে বসতেন, আমি তখন বলতাম যে না, ওনার যেরকম কথা বলার ঢং ডাং ইত্যাদি, যেটা খুব ভালো লাগে আমাদের, ওনাকে কিন্তু সামনে বসানো হচ্ছে না। তৎকালীন সময়ের যারা বিরোধী দল নেতা ছিলেন, রতনবাবু বা এই সুদীপবাবুকে বলতাম। তো তিনি এটা মনে রেখেছেন, যখন স্পিকার হন একদিন আমাকে ডেকে নিয়ে যান ওনার ঘরে, কয় জিতেনবাবু, না জিতেনবাবু না, আমাকে জিতেনদা বলে রাখতেন, যদিও আমার উনি বয়স অনেক বড়। তো আপনার একটা সদিচ্ছা আমার প্রতি ছিল বলেই আমি আজকে স্পিকার হয়েছি। আমি তোমার তো মনে করতে পারছি না তো কীরকম না। আপনি অনেক সময় বলতেন আমাদের নেতাদেরকে, কেন আমাকে নেতা বানানো হচ্ছে না, তো তারা করেননি, কিন্তু আপনি ঠিক চিনেছেন, এই জন্য আজকে আমি এই চেয়ার। যাই হোক, এরকম অনেক টুকরো টুকরো এই কী বলি স্মৃতি ভেসে উঠছে। আজকে তিনি নেই, খারাপ লাগছে। আমি তার পরিবার পরিজন, তার বিধানসভা এলাকার মানুষ সবার প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং তার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.